আজকে যেটা সবচেয়ে সেনসেশনাল ঘটনা সেটা হচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি অবশেষে প্রেস মিট করে সকলের সামনে সকলকে জানিয়ে বিজেপিতে যোগদান করবেন এই কথা ঘোষণা করলেন। বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো একজন বিদগ্ধ মানুষের যোগদান এই দলকে কতটা সমৃদ্ধ করবে? আমাদের অনেক প্রেরণা যোগাবে। একজন সজ্জন ব্যক্তি, আদর্শবান সৎ ব্যক্তি যদি বিজেপিতে আসেন, অলওয়েজ ওয়েলকাম। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই এবং অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন, অভিজিৎ গাঙ্গুলির মতো একজন ব্যক্তিত্ব যদি আমাদের সঙ্গে যুক্ত হয়, আগামী দিন দলের শ্রীবৃদ্ধি হবে। দাদা, শাসক দলের পক্ষ থেকে বারবার কিন্তু অভিযোগ করা হয়েছে যে বিচারপতি যখন ছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যে তিনি কোনো রাজনৈতিক মানে দলের হয়ে তিনি কাজ করছেন, যেখানে দাঁড়িয়ে তিনি বিচারপতি হিসেবে তিনি যে যে ভার্ডিক্টগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু ভীষণভাবে মানুষের মন ছুঁয়ে গেছিলো এবং শাসক দলের বিভিন্ন দুর্নীতির পর্দাফাঁস তিনি করেছিলেন এই ভার্ডিক্টগুলো দেওয়ার পর। এবং তখন থেকেই চ্যানেলে হোক বা বিভিন্ন রকম সম্মেলনে বা বিভিন্ন মঞ্চ থেকে শাসক দলের পক্ষ থেকে তাকে বারবার আক্রমণ করা হয়েছে যে তিনি নাকি কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন, তিনি বিচারপতির আসনে বসে কাজ করছেন না। এবং অবশেষে আজকে যখন সেই বিচারপতি একজন রাজনৈতিক নেতৃত্ব হিসেবে ধরা দিচ্ছেন আমাদের সামনে, তিনি তখন বলছেন যে আমি শাসক দলের এই চ্যালেঞ্জকে গ্রহণ করলাম এবং শাসক দলই আমাকে কোট আনকোট অনুপ্রেরণা জুগিয়েছে। কি বলবেন? অবশ্যই শাসক দলই তো অনুপ্রেরণা জুগিয়েছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনীতিতে নামানোর জন্য। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেস এখন পাগল কুত্তার মতো হয়ে গেছে, যাকে দেখছে তাকে কামড়ানোর চেষ্টা করছে। মানুষ এদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আগামী দিন দেখবেন মানুষ এদেরকে সরিয়ে দিয়েছে। নতুন আলো, নতুন দিক নির্ণয় বাংলার মানুষ অলরেডি করে ফেলেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। 2026 সালে যে নির্বাচন হবে সে নির্বাচনের আগেই দেখবেন এই সরকারটা চিটপাটাং হয়ে গেছে। আর এবারে লোকসভায় টার্গেট রেখেছে ভারতীয় জনতা পার্টি 42-42 লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে। দাদা, এক্ষুনি আপনি যেটা বললেন যে 26-এ চিটপটাং হয়ে গেছে এবং এই সেম এক্স্যাক্টলি এই কথাটা আজকে অভিজিৎ বাবু বললেন যে 2026 অবধি কি এই দল টিকবে নাকি? যারা এই দলের সিনিয়র নেতৃত্ব আছে তাদের সাথে তো কম বেশি আমাদের যোগাযোগ আছে, তারা কেউ নেই। কিসের সেনাপতি? অভিজিৎবাবু আজকের বলেছেন যে তালপাতার সেপাই, আমি বলছি তো এ বাঁশকাঠির সেপাই। কোথায় ছিল 2011 সালে? কোথায় ছিল 2009 সালে? কোথায় ছিল 2006 সালে যখন সিঙ্গুরের আন্দোলন হচ্ছিল, জমি আন্দোলন? কোথায় ছিল নন্দীগ্রামে আন্দোলন? তাকে কেউ দেখতে পেয়েছিল? হঠাৎ করে পিসি দয়া করেছে, ভাইপোকে রাজনীতি করাবে, ভাইপোকে মুখ্যমন্ত্রী করাবে, এটা পিসির শখ জেগেছে। ভাই, আমাদের পিছনে পিসিও নেই, আমাদের ভাইপোও নেই। আমরা মাটির সঙ্গে সম্পর্ক রেখে রাজনীতি করি, মানুষের সাথে আমাদের সম্পর্ক আছে, মানুষের সাথে আমাদের ভ্রাতৃত্ববোধ ভালোবাসা আছে, সেটাই আমাদের হচ্ছে পুঁজি। দাদা, এই আজকে যে সাংবাদিক সম্মেলন হলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে, সেখানে দাঁড়িয়ে সাংবাদিকদের তরফ থেকে একটি প্রশ্ন তার দিকে আসে যে দুর্নীতি মানেই তৃণমূল এবং তৃণমূল মানেই দুর্নীতি, এই বিষয়টা কি আপনি অ্যাকসেপ্ট করেন? আপনি কি মনে করেন এটা ঠিক? এবং তিনি সঙ্গে সঙ্গে মানে কোনো দ্বিধা ছাড়া দ্বিধাহীনভাবে তিনি বললেন যে আমি একদম এটাই মনে করি। আপনিও কি সহমত? তৃণমূল মানেই তো চোর। 1 2 3 4 তৃণমূল চোর। তৃণমূল মানেই তো চোর। দেখুন সব মন্ত্রীগুলো কোথায় আছে? জেলে আছে। কে আছে? পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী। কে আছে? অতীতের খাদ্যমন্ত্রী, বর্তমানের বনমন্ত্রী, তিনিও জেলে আছেন। কে আছেন? অনুব্রত মণ্ডল। সবই তো জেল। কজন বাকি আছে? সেগুলো ঢুকবে খুব তাড়াতাড়ি। ইডি সিবিআই যেভাবে কাজ করছে, আমার দৃঢ় বিশ্বাস মানুষ ইনসাফ পাবে, মানুষ বিচার পাবে। দাদা, এই যে এক্ষুনি সিবিআই এর কথা বললেন, কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি যে আদালত থেকে নাকি সিবিআই এর কাছে এই নির্দেশ এসছে যে শেখ শাহজাহানকে সিবিআই এবার হেফাজতে নিতে পারে। একদম, অবশ্যই আমিও খবর পেয়েছি সংবাদ মাধ্যমের মাধ্যমে। আমি এই রায়কে, কলকাতার মহামান্য আদালতকে আমি মানে কুর্নিশ করি, স্যালুট করি যে একটা যুগান্তকারী রায় দিয়েছে। শাহজাহানের মতো একজন অত্যাচারী, ব্যভিচারী, ফ্যাসিস্ট নেতা, তোলাবাজ নেতা, যিনি রবিনহুড বলে দাবি করেন, হ্যাঁ, অহংকারের পতন হবে। সন্দেশখালির মাটি থেকে অহংকারের পতন হবে। দেখবেন তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদবাকি সব ল্যাম্প পোস্ট সব ছেড়ে দেবে। ছাড়ার হিড়িক পড়ছে। তৃণমূলের সংগঠন করার মতো সিনিয়র যারা নেতা ছিলেন তারা আর কেউ নেই পাশে। ওই বাঁশপাতা বাঁশকাঠির সেপাই নেতৃত্ব দেবে আর সিনিয়র নেতৃত্বগুলো মুখ বুজে বসে থাকবে। দেখলেন না গত কালই তাপস রায়ের মতো একজন সজ্জন আদর্শবান ব্যক্তি তিনি দল ছেড়ে বেরিয়ে এসছেন। তৃণমূলের পতন শুরু হয়ে গেছে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। তৃণমূল কংগ্রেসটা পশ্চিমবাংলা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।
কিন্তু দাদা কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তো উল্টো সুর গাইছেন, তাকে আগেও বলতে শোনা গেছে এবং গতকালও হাইকোর্ট চত্বরে দাঁড়িয়ে তিনি সমস্ত সংবাদ মাধ্যমের সামনে জোর গলায় বলেছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে জায়গা থেকে দাঁড়াবেন, যে মানে পয়েন্ট থেকে ভোটে দাঁড়াবেন, সেখানেই তাকে হারানো হবে, এবং খুব জোর গলায় বলেছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে তার দল কি টিকিট দেবে? সে তো বাঁশপাতা সেপায়ের টিম করে না, তার দল কি তাকে টিকিট দেবে? এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি শ্রীরামপুর লোকসভাতে দাঁড়ান, আমি বলে রাখলাম আপনাকে, আমার কথা মিলিয়ে নেবেন, 1,65,000 ভোটে কল্যাণ বন্দ্যোপাধ্যায় হারবে, আমি চ্যালেঞ্জ দিলাম, মিলিয়ে নেবেন আপনারা। দাদা জাস্টিস গাঙ্গুলি জবে থেকেই এই খবরটা এসছে সংবাদ মাধ্যমের কাছে যে জাস্টিস গাঙ্গুলি তিনি তার বিচারপতি পদ থেকে সরে গিয়ে তিনি এবার নির্বাচনে লড়বেন বা তিনি একজন রাজনৈতিক নেতা হিসেবে আমাদের সামনে ধরা দিচ্ছেন, সেই সময় থেকেই দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে বিভিন্নভাবে তাকে হেনস্থা করার, তাকে ছোট করে দেখানোর একটা প্রয়াস চলছে। মানে আমরা দেখতে পেয়েছি যে দেবাংশু ভট্টাচার্য তিনিও তার এক্স হ্যান্ডেলে বিভিন্ন রকম পোস্ট করেছেন, যেগুলো সাধারণতই একজন এই লেভেলের সম্মানীয় একজন বিচারপতি সম্পর্কে একজন তার মতো মানুষ করেছেন, যেটা সাধারণ হিসাবে নেওয়া যায় না, কিন্তু তিনি এই ধরনের করেছেন। বা বারবার দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকে এমন কিছু কথা বলা হচ্ছে যেগুলো তার সম্মানের পক্ষে, মানে সম্মানজনক নয় তার পক্ষে ব্যাপারটা। এই যে বিষয়টা বারবার হচ্ছে, তাহলে কি মাননীয়া শেষ অবধি ভয় পাচ্ছেন যে এরকম একজন বিদগ্ধ মানুষ তার সব থেকে বড় যে রাইভাল বিজেপি তার হয়ে দাঁড়াচ্ছে বলে? আমি তো গতকাল মাননীয়ার বক্তৃতা শুনছিলাম, উনি তমলুকের কোনো একটি প্রশাসনিক মিটিংয়ে বলছেন লোকসভা নির্বাচনের সময় প্যারামিলিটারি থাকবে, কিন্তু লোকসভা নির্বাচন মিটে গেলে তো প্যারামিলিটারি থাকবে না। একজন মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছে, আর ফচকে ফাচকারা তো হুমকি দেবেই। বাংলার কৃষ্টি, কালচার, সংস্কৃতি, রাজনীতিতে সৌজন্যবোধটুকু আর এখন নেই। আগে আমরা দেখতাম সিপিএমের আমলে বামপন্থী বন্ধুদের সাথে দেখা হলো কেমন আছো এই জিজ্ঞাসা করতো, এখন আপনি কেমন আছেন এটা জিজ্ঞাসা করলেই বলবে আপনি বিজেপি। অতএব এদের কথায় কান দেবেন না, ফচকে ফাচকা। বাংলার মানুষ উপলব্ধি করেছে যে বাংলার মানুষের বিকল্প একটা চাহিদা, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। আগামী দিন যে লড়াইটা দেবে সেই লড়াইয়ের সঙ্গে মানুষ আছে ভারতীয় জনতা পার্টির সাথে। কুণালকে শোকজ করা হলো তৃণমূলের পক্ষ থেকে, অথচ সেই কুণাল যাকে আমরা এতদিন ধরে দেখছিলাম, তিনি বলছেন এক্স হ্যান্ডেলে বলছেন যে আমি এই দলের সঙ্গে আর নেই, তিনি নিজের পদটা মুছে দিয়েছেন এক্স হ্যান্ডেল থেকে, বা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নাম না করেই বিভিন্ন রকম কথা বলেছেন। সেই কুণালকেই দেখা করে তিনি দল শোকজ করলো, এবং তিনি কুণাল হঠাৎ করে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গেলেন, সেখানে গিয়ে দার্জিলিং টি, ফিশ ফ্রাই, নাড়ু টাড়ু ইত্যাদি সব খেয়ে চলে এলেন, এবং তারপরে যখন তাকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছে তিনি তখন বলছেন দল একটাই, নেত্রী একজনই, এটা পরিবার এবং পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। যে কুণাল কিছুদিন আগে এই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বিজেপির দালাল টালাল ইত্যাদি অনেক কথা বলেছিলেন, নানা রকমভাবে তার সম্পর্কে খারাপ কথা বলেছিলেন, সেই কুণালই হঠাৎ করে পাল্টি খেয়ে গেলেন, কি বলবেন? রাজনীতিতে বেহায়া নামক একটি শব্দ আছে, জানেন তো? এই কুণাল ঘোষ হচ্ছে বেহায়া লোক, নির্লজ্জ বেহায়া লোক, এর লজ্জা শরম কিছু নেই। ঠিক আছে, একজন 3.5 বছরের জেল খাটা আসামি, হ্যাঁ, সে কখন কি বলে কখন কি করে তার কথায় বাংলার মানুষ আর গুরুত্ব দেয় না। যখনই দেখবেন টিভির পর্দায় কুণালের মুখটা দেখে, মানুষ টিভিটা বন্ধ করে দেয়। এই বেহায়া অপয়াকে আর দেখতে চায় না। 3.5 বছরের জেলখাটা আসামি, সারদার টাকা লুট করা আসামি, একজন অপরাধী, সে যদি বাংলার মানুষকে জ্ঞান দেয়, এই বাংলার মাটি, যে বাংলার মাটিতে বিদ্যাসাগরের মতো মনীষীরা এসেছিলেন, যে বাংলার মাটি পবিত্র করেছিলেন মা সারদা দেবী, যে বাংলার মাটিতে নজরুল ইসলামের মতন একজন মনীষী এসেছিলেন, যে বাংলার মাটিতে রবীন্দ্রনাথের মতো একজন মানুষ এসেছিলেন, বাংলার মাটিকে তারা বারে বারে পবিত্র করেছে। এই সমস্ত অপয়া লোকদের কথা আপনারা যতটা কম বলবেন ততটাই উত্তম। দাদা এই যে তাপস রায়, তিনি একজন সজ্জন ব্যক্তি, তিনি তৃণমূল ছেড়ে দিলেন এবং তিনি বারবার বলছেন যে তৃণমূলে নাকি সম্মান নেই, তাকে অবহেলা করা হতো ইত্যাদি। আপনি নিজেও একজন প্রাক্তন তৃণমূল কর্মী ছিলেন, আপনি তৃণমূলে ছিলেন এর আগে, আপনারও কি এই একই বক্তব্য যে উনি যা বলছেন সেটা সর্বৈব সত্যি? আমি তো একটাই কথা বলেছি আপনাদেরকে, তৃণমূলের একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট। এখন দিদিমণি নতুন একটা সেপাই তৈরি করেছে, কেউ তাকে সেনাপতি বলছে, কেউ তাকে যুবরাজ বলছে, এসব মন গড়া কিছু ফচকে ছেলেপিলে সব তারা পুষে রেখেছে। এই তারা টুইট হ্যান্ডেলে এই অমুক ইনস্টাগ্রামে এই ফেসবুকে পোস্ট করছে, তাকে উজ্জীবিত করার চেষ্টা করছে। আসলে তৃণমূল কংগ্রেসের একটাই পোস্ট, বাদবাকি ল্যাম্প পোস্ট। তৃণমূল কংগ্রেসের সব কর্মচারী, চাকর বাকর, ওদের কোনো নেই, ডিসিশান মেকার, সিদ্ধান্ত নেবার ক্ষমতা নেই। অতএব এদের কথা যত কম বলবেন তত বাংলার মানুষ খুশি হবে। তৃণমূল কংগ্রেসের কোনো সম্মান নেই,
সবে তো তাপস রায়ের উইকেট পড়েছে, এরপরে দেখতে থাকুন উইকেট পড়বে, কত উইকেট পড়বে আপনারা ধারণা করতে পারবেন না। এবং আমি ভারতীয় জনতা পার্টির কাছে একজন কর্মী হিসাবে আমাদের উচ্চ নেতৃত্বের কাছে বলবো, বেনজলগুলোকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে নেবেন। অনেক বেনজল ঢুকেছিল 2021 সালে মুকুল রায়ের হাত ধরে, তারা এই দলটাকে অপবিত্র করার চেষ্টা করেছিল। আমি আমার দলের নেতৃত্বের কাছে অনুরোধ করব, বেনজলগুলোকে দেখে এবং ছেঁকে নেবেন। এই যে আপনি বেনজলের কথা বললেন, সেই প্রসঙ্গে তাহলে আবার একটা প্রশ্ন উঠে আসে যে কুণাল যেভাবে খেলছেন তাতে মনে হচ্ছে যে পরবর্তীকালে তিনি বিজেপিতে ঢুকবার একটা চেষ্টা করতেও পারেন। যদি কুণাল বিজেপিতে ঢোকেন, আপনারা অ্যাকসেপ্ট করবেন? বিজেপি, আপনার মনে হয় 3.5 বছরের একজন জেল কাটা আসামিকে বিজেপি করবে আর বিজেপির নেতৃত্ব মেনে নেবে? আমরা নীতি আদর্শ নিয়ে লড়াই করি, আমরা এথিক্স নিয়ে লড়াই করি। আমাদের নীতি আদর্শই সব থেকে বড় কথা। আমাদের কাছে ব্যক্তি বড় নয়, পরিবার বড় নয়। আমরা যারা ভারতীয় জনতা পার্টি করি, আমরা যারা ভারতীয় জনতা পার্টির সৈনিক, তাদের কাছে নীতি আদর্শ সবথেকে বড় মূল্যবান। এই যে দেবাংশু, তিনি কিছুদিন আগেই বলছিলেন, তার এক্স হ্যান্ডেলে বলেছিলেন যে বিনা যুদ্ধে তৃণমূলকে উপহার দিল বিজেপি, কারণ বিজেপির এমনই নাকি প্রার্থী তালিকা। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আমরা তো বলছি বিনা যুদ্ধে নাহি দেবো সুচক্র মেদিনী। এই ভাটাংশুর ও কালকের গাছ ছেলে কী রাজনীতি দেখেছে ও? হ্যাঁ, 1997 সালে তৃণমূল কংগ্রেসটা করেছিলাম, অনেক রক্ত দিয়ে পরিশ্রম দিয়ে তৃণমূল কংগ্রেসকে তৈরি করেছিলাম। সেই দলে আমরা মূল্য পাইনি। কালকের একটা টুইট করে দিল, একটা ফেসবুকে করে দিল, তাতে নেতা হয়ে গেল। আমরা মাটির সাথে সংগ্রাম করেছি এবং বিজেপির যে প্রার্থী তালিকা হয়েছে সেই প্রার্থী তালিকা অত্যন্ত ভালো প্রার্থী তালিকা। আমাদের কাছে একটাই নেতা, একটাই প্রার্থী, সেটা হচ্ছে নরেন্দ্র মোদী। সামনের লোকসভা নির্বাচন নরেন্দ্র মোদী দেখে ভোট হবে, এ মোদী কা গ্যারান্টি হ্যায়। তাহলে কিন্তু আরও একটা প্রশ্ন এখানে স্বাভাবিকভাবেই উঠে আসে, যেমন তৃণমূল বলা হয় তৃণমূলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, তাহলে কি সেটা বিজেপির না? প্রযোজ্য? আমাদের নেতা যশস্বী, বিশ্বের সর্বোচ্চ নেতা, বিশ্বের দরবারে যাকে সমাদৃত হয়েছে, সেই নেতাকে দেখে ভোট হয়। আমাদের কোনো পরিবার নেই, আমাদের কোনো পরিবারবাদ নেই। আমরা নরেন্দ্র মোদীকে দেখে গোটা ভারতবর্ষ এবং গোটা পৃথিবীতে দৃষ্টান্ত স্থাপন করেছে নরেন্দ্র মোদী। পশ্চিমবাংলার ভোট হবে মোদী হাওয়াতে ভোট হবে। তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিনহা রায়, তিনি আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতিও, তিনি হঠাৎ করেই একটি মন্তব্য করেছেন যে রাম মন্দির অপবিত্র একটা স্থান এবং সেখানে কোনো সুস্থ মস্তিষ্কের হিন্দু, যারা ধর্মপ্রাণ হিন্দু, তারা নাকি পুজো দিতে যাবেন। দেখুন, আমার ইসলাম বলছে লা কুম দিন ও কুম আলিয়া দিন। তোমার ধর্মের প্রতি তুমি যতটা না শ্রদ্ধাশীল, তার থেকে আরও বেশি শ্রদ্ধাশীল হও অন্যের ধর্মের প্রতি। রাম মন্দির, দেখো, রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, রাম হচ্ছে প্রতীক, সৌন্দর্যের প্রতীক। সে রাম সম্পর্কে কেউ যদি খারাপ কথা বলে, অত্যন্ত দৃষ্টিকটু। এবং একজন সনাতন ধর্মর হয়ে যদি উনি প্রকৃত হিন্দু হয়ে থাকেন, তাহলে রাম মন্দির সম্পর্কে মন্তব্য না করাই শ্রেয় বলে আমি মনে করি।